আমরা রসায়ন তৃতীয় পত্রে তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের প্রথম পর্বে যে ক্লাসটি ছিল সেখানে আমরা 1 থেকে 40 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করেছিলাম। তো আজকে আমরা 41 নাম্বার থেকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি। তো আমাদেরকে আগে বুঝতে হবে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কি। তার আগে আমাদের বুঝতে হবে কাইরাল কার্বন কি। কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন মূলক থাকে। তো আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে একটা কার্বন, তো আমরা জানি কার্বনের 4টা হাত থাকে। তো এই কার্বনের 4টা হাতে যদি 4টা ভিন্ন মূলক থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো কাইরাল কার্বন। তো আমরা এটাকে বলতে পারবো একটা কাইরাল কার্বন। তো আমাদের প্রশ্নে বলেছে যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি। তো আমাদের এখন বের করতে হবে। তো প্রথমে আছে 2 মিথাইল 2 বিউটানল। প্রথমে আছে 2 মিথাইল 2 বিউটানল। তো আমরা 2 মিথাইল 2 বিউটানল লেখার চেষ্টা করি। তো যেহেতু বিউটানল বলছে তাহলে কার্বন হবে 4টা, 1 2 3 4টা কার্বন। 2 মিথাইল, এই যে 2 নাম্বার গ্রুপে আছে একটা মিথাইল গ্রুপ। 2 মিথাইল 2 বিউটানল, তার মানে এখানে আছে একটা OH। তাহলে এই জায়গায় হবে CH3 CH2 CH3। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 41 নম্বর প্রশ্নটি মূলত ভুল আছে, মানে প্রশ্নটি ভুল নাই, উত্তরে ভুল আছে, কারণ উত্তরে 1 ডিগ্রি অ্যালকোহল একটাও নাই। তো কেন নাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 2 মিথাইল 2 বিউটানল। তো এখানে দেখো একটা কাইরাল কার্বন আছে, কিন্তু এই জায়গায় অ্যালকাইল মূলক আছে 3টা। এই যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আমাদের প্রশ্ন বলছে 1 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা উত্তর হবে না। তারপরে আছে 2 মিথাইল 2 বিউটানল। এই ক নাম্বার আর খ নাম্বার একই, মানে একই জিনিস দেওয়া অপশনে। তারপর আছে বিউটানল 2। তো আমরা বিউটানল 2টা চেক করি। তো গ নাম্বারে দেওয়া ছিল বিউটানল 2। তো বিউটানল 2 কিভাবে লিখবো, আমরা 4টা কার্বন দিব, যেহেতু বিউটেন কথাটা আসছে, মানে বিউট কথাটা আসছে, বিউটানল 2। যেহেতু বিউটানল 2 বলছে তার মানে এখানে হবে OH একটা, আর এই জায়গায় হবে CH3, এই জায়গায় হবে CH3, এই জায়গায় হবে CH, এখানে হবে CH2। আমরা কার্বনের হাতগুলো পূরণ করছি। এটা হচ্ছে বিউটানল 2, এটা হচ্ছে বিউটানল 2। তো এখন যদি তোমরা খেয়াল করো যে এখানে এই জায়গায় আছে একটা অ্যালকাইল মূলক, এই জায়গায় একটা অ্যালকাইল মূলক, তার মানে 2টা অ্যালকাইল মূলক, মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটা উত্তর হবে না। তারপরে আছে 3 মিথাইল বিউটানল 1। তো আমরা 3 মিথাইল বিউটানল 1টা চেক করি। 3 মিথাইল 1 2 3 4 কার্বন বিশিষ্ট 3 মিথাইল, মানে 3 নম্বরে আছে একটা মিথাইল মূলক। তোমরা সবাই জানো মিথাইল মূলক হচ্ছে CH3। 3 মিথাইল বিউটানল 1, মানে 1 নাম্বার কার্বনে আছে একটা OH মূলক। তাহলে আমাদের এখানে একটা H দিতে হবে, এইখানে হবে CH2, এখানে হবে CH, এখানে হবে CH3। তো এটা হচ্ছে 3 মিথাইল বিউটানল 1। তোমরা যদি খেয়াল করো যে এই জায়গাতেও 2টা অ্যালকাইল মূলক আছে, এই জায়গাতেও অ্যালকাইল মূলক আছে, মানে এটা কোনোভাবেই মানে 1 ডিগ্রি বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে না। তাহলে এই জায়গায় উত্তরটি হচ্ছে ভুল। তোমরা যদি এইটার কথা চিন্তা করো, এখানে এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এটাও হচ্ছে না। আবার যদি আমরা এই পুরোটাকে কল্পনা করি তারপরেও হচ্ছে না, তার মানে এই উত্তরটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তারপর আমরা যাব 42-এ, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি। তো আমরা এই জায়গায় বিউটানলটা দেখেছিলাম। তো বিউটানলটা ছিল, এই যে আমরা 41 নম্বরে যে সমাধান করেছিলাম, 41 নম্বরে গ নম্বরে ছিল বিউটানল 2, বিউটানল 2। তো বিউটানল 2টাকে এইভাবে লেখা হয় CH3 CH OH, তারপর হবে CH2 CH3। তো আমাদেরকে প্রশ্নে বলছে 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলে 2টা অ্যালকাইল মূলক থাকবে, যে এটা একটা অ্যালকাইল মূলক আর এই পুরোটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে উত্তর হবে 3 নাম্বারটা। তারপর হচ্ছে টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোনটি। আমরা প্রথম ভিডিওটিতে বলেছিলাম যারা কিটোন তারা টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে।
তাহলে এই জায়গায় অপশনে কিটোন কোনটি? এই জায়গায় অপশনে কিটোন হচ্ছে বিউটানোন, তার মানে উত্তর হবে বিউটানোন। তারপর আছে CH3 CO CH3 এর টটোমার নিচের কোনটি? তো এটা হচ্ছে প্রোপানলের সংকেত। তো প্রোপানলের টটোমার কোনটি এটা বোঝার জন্য আমরা এখানে চলে যাই। দেখো, প্রোপানলের সংকেতটা দেওয়া ছিল CH3 CO CH3। আমরা প্রোপানলের সংকেতটা আগে লিখে নিই। এই যে CH3CO CH3 এটা হচ্ছে প্রোপানল। তো এখানে মূল জিনিসটা হয় হলো গিয়ে CH3, এই যে C, প্রোপানলটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে এই ডাবল বন্ডটা, এই যে এই ডাবল বন্ডটা এসে পড়ে এই সিঙ্গেল বন্ডে, আর এখান থেকে একটা H চলে আসে এইখানে। তো এটা যদি হয় তাহলে এটা এরকম হয়। তারপর CH3টা ঠিক থাকে, একটা C, এই ডাবল বন্ডটা এই যে এই দুই কার্বনের মাঝখানে চলে আসে, তাহলে এখানে একটা ডাবল বন্ড, আর এই জায়গায় একটা O তো থাকে, এর সাথে একটা H এসে যুক্ত হয়, আর এই জায়গা থেকে যেহেতু একটা H চলে গেছে তার মানে এখানে হয় CH2। তো এটাই হচ্ছে প্রোপানলের টটোমার। তো আমাদেরকে অপশনে দেখতে হবে যে এই জিনিসটা কোথায় আছে, CH3 COH ডাবল বন্ড CH2। তো আমরা যদি এখানে দেখি CH3 কোথায় আছে, যে CH3 এখানে, আবার এখানেও আছে CH3, যে আমরা এই জায়গায় পেয়েছিলাম CH3 COH CH2, CH3 COH এই যে ডাবল বন্ড CH2, তার মানে এটার উত্তর হবে 3 নাম্বারটা। তারপর আছে C3H6 ও আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কয়টি? তো এখানে সম্ভাব্য সমাণু হবে 3টি। কিভাবে 3টি হবে আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে দেওয়া আছে হলো গিয়ে C3H6O, C3H6O, এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2nO। তো এটার 3টা সমাণু সম্ভব। একটা হচ্ছে অ্যালডিহাইড, আমরা C3HNO থেকে অ্যালডিহাইড বানাতে পারি। তারপর হচ্ছে কিটোন বানাতে পারি। তারপর হচ্ছে ইনল বানাতে পারি। এই 3টা জিনিস আমরা বানাতে পারি, তাই এর সমাণু সংখ্যা হচ্ছে 3টি। তাহলে এর উত্তর হবে 3টি। তারপর আছে C6H4CH3Cl সংকেতযুক্ত কয়টি সমাণু সম্ভব? তো আমরা এটা যদি আঁকি, তো এটা আঁকলে হবে এরকম। 46 নম্বর একটা বেনজিন আঁকলাম, বেনজিনের তারপর এক জায়গায় বলেছে CH3 আবার Cl। তো তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যে একটা বেনজিন যদি থাকে এবং সেই বেনজিনে যদি দুইটা মূলক যুক্ত থাকে, সেই বেনজিনে যদি দুইটা মূলক যদি সেম যুক্ত থাকে, আবার যদি একটা বেনজিন কল্পনা করি এবং সেই বেনজিনে দুইটা মূলক যদি আলাদা থাকে, তাহলে এদের সমাণু হয় হলো গিয়ে 3টি। এদের 3টি সমাণু হয়। মানে একটা বেনজিনে যদি দুইটা মূলক সেম থাকে তাহলে তার সমাণু 3টি সমাণু সম্ভব হয়, এবং একটা বেনজিনে যদি দুইটি আলাদা মূলক থাকে, যেমন এখানে দুইটি আলাদা মূলক দেওয়া আছে, সেক্ষেত্রেও তার সমাণু হবে 3টি। তাহলে এই 46 নম্বরে আমরা বলতে পারি যে এই সংকেতটির সমাণু হবে 3টি। তারপর হচ্ছে ক্লোরালের সংকেত কি? ক্লোরালের সংকেত হচ্ছে CCl3CHO। এই যে এটা হচ্ছে ক্লোরালের সংকেত CCl3CHO। তারপর আছে অ্যালকেনের সাধারণ সংকেত। তো আমি জানি যে এটা তোমরা সবাই জানো, CnH2n+2। তারপর আছে কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করে কোনটি? তো আমরা এই 43 নম্বরে বলেছিলাম যে টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে হচ্ছে কিটোন। তো সেই ক্ষেত্রে কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করবে প্রোপানন, যেহেতু প্রোপানন হচ্ছে একটি কিটোন। তারপর হচ্ছে নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? তো টারশিয়ারি কথাটির মানে হচ্ছে যে এটি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো প্রশ্নে জানতে যাচ্ছে যে নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালকোহল? তো 3 ডিগ্রি অ্যালকোহল চেনার উপায়টা হচ্ছে যে এখানে ক নাম্বারে দেওয়া আছে CH3C। তো এটাকে আমরা যদি লিখি CH3, আমরা প্রথমে অপশনগুলো চেক করব। তো এখানে একটা কার্বন, এই যে কার্বন, আর 3 হাতে 3টা CH3 দিয়ে দিলাম।
3 হাতে 3টা CH3 আর এখানে হবে OH। তাহলে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আমাদের আর অপশন দেখার দরকার নেই, কারণ এটাতেই আমরা পেয়ে গেছি 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ একটা কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। তাহলে এটার উত্তর হবে ক নাম্বার। প্রশ্ন যায়, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য সেই অপশনটিতে দ্বিবন্ধন থাকতে হবে। তোমরা দেখবে অপশনে কোনটিতে দ্বিবন্ধন আছে, তো এখানে দেখা যাচ্ছে 4টি অপশনে দ্বিবন্ধন আছে। তো তারপর দেখতে হবে যে কোন জায়গাতে মানে কার্বনের সাথে 2টি মূলক আলাদা আলাদা আছে। যদি আমরা এই ক নাম্বারটা খেয়াল করি, আমরা ক নাম্বারটা যদি খেয়াল করি যে এটা ClC, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন ডাবল বন্ড, এই জায়গায় একটা হাইড্রোজেন একটা Cl, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হাইড্রোজেন এই জায়গায় ক্লোরিন, এটাও আলাদা এটাও আলাদা, মানে এই কার্বনের এক পাশে জিনিসটা সেম হয় না। যেমন আমরা যদি খ নাম্বারটা দেখি, তো খ নাম্বারে আছে CH2, মানে হচ্ছে যে 2টা হাইড্রোজেন তারপর আবার CHCl, এখানে 2টা হাইড্রোজেন একই রকম হয়ে গেছে, মানে এক পাশে জিনিসটা একরকম হয়ে গেলে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তারপর 3 নাম্বারটা হচ্ছে CH2CH2, তো CH2CH2 তো এইভাবে লেখা যায়, তো এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কারণ কার্বনের দুই পাশেই 4টা হাইড্রোজেন, মানে জিনিস একই জিনিস সেম হয়ে গেছে। তারপর হচ্ছে Cl2C, এখানেও ক্লোরিন 2টা হয়ে গেছে এক পাশে, তার মানে এটাও হবে না। তার মানে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে আমাদের প্রথমে দেখতে হবে কোথায় দ্বিবন্ধন আছে, তারপর দেখতে হবে কার্বনের 2 হাতে 2টা ভিন্ন মূলক যুক্ত আছে কিনা, যদি যুক্ত থাকে তাহলে সেটাই হবে জ্যামিতিক সমানতা, তাহলে এটা হবে ক নাম্বারটা। তারপর আছে বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই যৌগটির কয়টি সমাণু সম্ভব? তো আমরা একটু আগের প্রশ্নটাতেই তোমাদেরকে বলেছিলাম যে বেনজিন মূলকে, এই যে একটা বেনজিন মূলক, এখানে যদি 2টা সেম মূলক যুক্ত থাকে তার সমাণু হয় 3টা, আর যদি 2টা ভিন্ন মূলক যুক্ত থাকে তার সমাণু হয় 3টা। তো আমাদের প্রশ্নে বলছে যে বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে, মানে 2টা প্রতিস্থাপক যদি যুক্ত থাকে তার সমাণু হবে 3টা, তাহলে এটার উত্তর হবে 3। তারপর হচ্ছে কার্বানায়ন কোনটি? কার্বানায়ন মানে হচ্ছে ঋণাত্মক, তার মানে এখানে দেওয়া আছে প্লাস, তার মানে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে কার্বানায়ন, তো এটা উত্তর হবে CH3, মানে খ নম্বরটা। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল হচ্ছে তারা যারা ইলেকট্রন আকর্ষী। নিচের কোনটি ইলেকট্রোফাইল? তো ইলেকট্রোফাইল জানার আগে আমাদেরকে বুঝতে হবে কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন আকর্ষী, তো এখানে আমরা দেখতে হবে নিচের কোনটি ইলেকট্রন আকর্ষণ করে বা কোথায় ইলেকট্রনের আধিক্য আছে। তো এখানে প্রথম অপশনে আছে AlCl3, তো আমরা যদি অপশনটা চেক করি AlCl3, প্রথম অপশনটা আছে নিচের কোনটি ইলেকট্রোফাইল AlCl3। তো আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তার মানে অ্যালুমিনিয়ামের আমরা যদি এই যে ছোটবেলায় আমরা এই যে এইভাবে পড়েছিলাম 9-10-এ, যে আমরা জানি প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন, তার মানে 10টা ইলেকট্রন শেষ। আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তার মানে এর শেষ কক্ষপথে থাকবে 3টা ইলেকট্রন। তারপর আছে AlCl3, মানে 3টা ক্লোরিন মূলক এই যে এই 3টা হাতের মধ্যে বসে পড়বে, তার মানে এখানে কোনো বাড়তি ইলেকট্রন নাই, তার মানে এটা হচ্ছে ধনাত্মক। যেহেতু বাড়তি ইলেকট্রন নাই, আমরা জানি ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ, যেহেতু নেগেটিভ নাই তার মানে এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম AlCl3টা হচ্ছে ইলেকট্রোফাইল। কিন্তু আমরা পরের অপশনগুলো একটু চেক করি। তারপর আছে NH3, আমরা যদি NH3টাকে লিখি, তো NH3টাকে এইভাবে লেখা যায়, আমরা জানি প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে এখানে শেষে হবে 5টা ইলেকট্রন, তো এই জায়গায় 3টা হাইড্রোজেন নাইট্রোজেনের 3টা ইলেকট্রনের সাথে বসবে, আর এই জায়গায় এই এক জোড়া ইলেকট্রন বাকি থাকবে। এই এক জোড়া ইলেকট্রনের নামই হচ্ছে লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি NH3-তে একটি লোন পেয়ার আছে, একটি লোন পেয়ার বা একটি মুক্ত জোড় ইলেকট্রন আছে। একটি মুক্ত জোড় ইলেকট্রন মানে হচ্ছে 2টা ইলেকট্রন, কারণ এখানে কথার মধ্যে আছে জোড়, আমরা জানি জোড় হচ্ছে 2, তার মানে এখানে একটা লোন পেয়ার আছে, তার মানে এটা নেগেটিভ।
যার লোন পেয়ার আছে সে নেগেটিভ, সে হবে নিউক্লিওফাইল, সে ইলেকট্রোফাইল হবে না। তারপর আছে আর ও এইচ। তো আর ও এইচ এর ক্ষেত্রেও সেম। তো এখানেও লোন পেয়ার আছে একটা। তারপর আছে পানি H2O, এই পানির মধ্যেও লোন পেয়ার আছে। দেখো আমি লোন পেয়ার দেখাচ্ছি H2O। তো আমরা যদি অক্সিজেনের প্রথম কক্ষপথে জানি দুইটা ইলেকট্রন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে আমরা 8টা ইলেকট্রন চিহ্নিত করলাম। তারপর হবে দুইটা এইচ আছে, যেহেতু দুইটা এইচ এই দুইটা ইলেকট্রনের সাথে, তার মানে অক্সিজেনে দুইটি মুক্ত জোড় ইলেকট্রন আছে বা দুইটি লোন পেয়ার আছে, তার মানে এটা হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল হবে না। তো তোমরা পরীক্ষায় আসলে এইভাবেই চেক করতে পারবে। প্রথমে তোমরা যে মূল মূলকটা থাকবে বা মূল পরমাণুটা থাকবে, তোমরা সেই মূল পরমাণুটা নিবে। যেমন এখানে ছিল AlCl3, তো আমরা অ্যালুমিনিয়ামটাকে এঁকেছি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তার পরের কক্ষপথে আমরা 3টা ইলেকট্রন বসাইছি। তারপরে আছে NH3, এই জায়গায় মূল পরমাণু হচ্ছে N, আমরা Nটাকে নিয়ে কাজ করছি, এইভাবে বের করতে পারবা। তাহলে এই জায়গায় উত্তর হবে AlCl3। তারপরে আছে নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এই যে আমরা একটু আগে দেখেছি যে NH3 এর মধ্যে একটি লোন পেয়ার আছে, তার মানে এটা নিউক্লিওফাইল। H2O এটাও নিউক্লিওফাইল, OH মাইনাস এটাও নিউক্লিওফাইল। আর এখানে AlCl3 আছে, এখানে উত্তর হবে AlCl3, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আমরা এই 54 নম্বর অপশনেই এগুলো দেখেছি। তারপর আছে নিচের কোনটি ইলেকট্রোফাইল। তো এখানে আমরা নতুন একটা জিনিস পেয়েছি PH3। তো আমরা PH3টাকে একটু চেক করে নিই, যেটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। তো PH3 হচ্ছে ফসফরাস। তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তার মানে ফসফরাসের প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, পরের কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, মানে 10টি ইলেকট্রন শেষ। তারপরে শেষ কক্ষপথে থাকবে 5টি ইলেকট্রন। তো এই জায়গায় 3টা হাইড্রোজেন যুক্ত হবে, যেহেতু PH3 আছে, তার মানে এই PH3 এর মধ্যেও একটা লোন পেয়ার থাকবে, আর যার মধ্যে লোন পেয়ার থাকবে সে হচ্ছে নিউক্লিওফাইল, তার মানে এই অপশন বাদ। পানি, আমরা আগের অপশনে দেখেছি পানি হচ্ছে নিউক্লিওফাইল, মানে পানিতে লোন পেয়ার আছে, এটাও বাদ। NH3 এর মধ্যেও লোন পেয়ার আছে, এটাও বাদ। তারপর আছে BF3, আমরা একটু BF3টা চেক করি যেটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। তো BF3 যদি আমরা চেক করি, বি হচ্ছে বোরন, বোরনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, আর পরের কক্ষপথে হচ্ছে 3টা ইলেকট্রন, কারণ বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো এই জায়গায় F3, 3টা F এই বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রনের সাথে যুক্ত হবে, তার মানে বোরনে কোনো বাড়তি ইলেকট্রন নেই, তার মানে সে ইলেকট্রন, তার মানে তার মধ্যে ইলেকট্রনের মানে বেশি নেই, ইলেকট্রন বেশি নেই, যেহেতু ইলেকট্রন বেশি নেই তার মানে সে হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন আকর্ষণ করবে সে। তারপর হচ্ছে নিচের কোনটি ইলেকট্রোফাইল, BF3 আমরা দেখলাম। তারপরের প্রশ্ন হচ্ছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি। তো হাজারী স্যারের বইয়ে এইখানে উত্তর দেওয়া ছিল গ নাম্বারটা। তো উত্তর যদি গ নাম্বার দেওয়া থাকে তাহলে এই জায়গায় হতো সক্রিয়তার ক্রম, কারণ সক্রিয়তার ক্রম যদি এখানে না দেওয়া হয় তাহলে এখানে উত্তরটা ভুল হবে, কারণ স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 নাম্বারটা হবে না। প্রশ্নে দেওয়া আছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম এবং উত্তরে দেওয়া আছে এইটা, কিন্তু এটা হবে না। কার্বনিয়াম, আমরা জানি কার্বোক্যাটায়নের, একটু ব্যাখ্যা করি। আমরা জানি হচ্ছে কার্বোক্যাটায়নের, আমরা জানি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আরেকটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। তো প্রশ্নেতে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে দেওয়া আছে মিথাইল কার্বোক্যাটায়ন, মানে উল্টাটা দেওয়া আছে। আর কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রমটা হচ্ছে, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রমটা হচ্ছে প্রথমে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম যদি বলে তাহলে উত্তর হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এবং সক্রিয়তার ক্রম বললে প্রথমে হবে মিথাইল কার্বোক্যাটায়ন।
তো এইখানে যদি বলতো যে সক্রিয়তার ক্রম কোনটি, তাহলে এটার উত্তর হতো 3 নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে এই প্রশ্নটা ভুল আছে। তোমরা যদি এখানে স্থায়িত্বের জায়গায় সক্রিয়তা দিয়ে এটা শিখে নাও, তাহলে এটার উত্তর হবে 3 নাম্বার, মানে কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তার ক্রম কোনটি, তখন উত্তর হবে গ। তারপর হচ্ছে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি। তো আমরা দেখলাম কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম প্রথমে হচ্ছে 3 ডিগ্রি। যেহেতু কার্বন আয়ন, তার মানে এটা হবে তার উল্টা। তাহলে আমরা বলতে পারি কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম হবে, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রমটা হবে ঠিক তার উল্টাটা, অর্থাৎ প্রথমে হবে মিথাইল কার্বন আয়ন, তারপর হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। কারণ আমরা এখানে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম দেখেছি প্রথমে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর কার্বন আয়নেরটা হবে ঠিক তার উল্টাটা। তাহলে আমরা এখন অপশনে দেখব যে এটা কোথায় আছে, যে কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়াম বা কার্বন আয়ন স্থায়িত্বের, এই যে কার্বন আয়ন না, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি, এই যে এখানে আছে মিথাইল কার্বন আয়ন, তারপর আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি মিথাইল কার্বন আয়ন, 3 ডিগ্রি মিথাইল কার্বন আয়ন। এটার উত্তর হবে ক নাম্বার। তারপর আছে হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত। তো তার আগে আমাদেরকে দেখতে হবে যে অ্যানথ্রাসিন কিভাবে লিখে। অ্যানথ্রাসিন হচ্ছে 3টা বেনজিন পাশাপাশি লিখলেই হয়ে যায় অ্যানথ্রাসিন। 3টা বেনজিন যদি পাশাপাশি লেখা হয় তাহলে হয়ে যায় অ্যানথ্রাসিন। এই যে আমরা এই বন্ডগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাই বন্ধন আছে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা পাই বন্ধন। আমাদের প্রশ্নে বলেছিল হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত। আমরা জানি একটা পাই বন্ধনে পাই ইলেকট্রন থাকে 2টা, যেহেতু 7টা পাই বন্ধন, তার মানে এখানে পাই ইলেকট্রন থাকবে 7 × 2 মানে হচ্ছে 14টি। তো আমরা অপশনে দেখবো যে 14 কোথায় আছে, যে 14টি। তারপর এটার নাম হচ্ছে ফিউরান। ফিউরানে যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত। এখানে 2টা পাই বন্ধন দেওয়া আছে, তার মানে 4টা ইলেকট্রন হবে আমরা জানি। আর এই জায়গায় মুক্ত, এই জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন আছে আরো 2টা, তার মানে সঞ্চরণশীল। আর এই মুক্ত জোড় ইলেকট্রন গুলাও এর রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাই এই জায়গায় সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা হবে 6টি। 2টা পাই বন্ধনে 2টা পাই বন্ধন আছে, মানে 4টা ইলেকট্রন আর 2টা ইলেকট্রন, এই হবে 6টি ইলেকট্রন। তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যার মানে একটা দ্বিবন্ধন যদি দেওয়া থাকে, দ্বিবন্ধনের দুই পাশে যদি আলাদা আলাদা জিনিস থাকে, তো সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। আর যদি সমান থাকে সেটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। যেমন এখানে প্রথমে আছে CH2CH2, এই জায়গায় দুই পাশে সমান, দ্বিবন্ধনের দুই পাশ সমান, এটা হচ্ছে প্রতিসম। আমরা যদি এইখানে খেয়াল করি CH3CH, CH3CH, আবার মাঝখানে দ্বিবন্ধন, এটাও প্রতিসম। এইখানে যদি দেখি, আমরা যদি ঘ নাম্বারটা দেখি ClCH ClCH, এটাও প্রতিসম। একমাত্র এই CH2CCH3, মানে এই দ্বিবন্ধনের এই পাশে আছে একটা কার্বন 2টা হাইড্রোজেন, কিন্তু এই জায়গায় আছে 2টা কার্বন 4টা হাইড্রোজেন, মানে আলাদা আছে, মানে অপ্রতিসম, সমান না। তাহলে এটার উত্তর হবে 3 নাম্বারটা। তারপর আছে ন্যাপথালিন যৌগের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত। তো তোমরা হয়তো জানো যে ন্যাপথালিনটা এইভাবে লেখা হয়, যে একটা বেনজিন 2টা বেনজিন পাশাপাশি লিখলে এটা হবে ন্যাপথালিন। তো ন্যাপথালিনে পাই বন্ধন আছে 5টা। আমরা জানি একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, আমরা জানি একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তার মানে 5 × 2 মানে 10টা হবে। তাহলে এটার উত্তর হবে 10। তারপর আছে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থ-প্যারা নির্দেশক। তো তার আগে আমাদের বুঝতে হবে বেনজিন বলয়ে কোন পজিশনটার কি নাম। আমরা যদি এটা একটা বেনজিন কল্পনা করি, তাহলে এই উপরের 2টা যে আছে এটার নাম হচ্ছে অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন, আর এটা হচ্ছে মেটা পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন। তো প্রশ্নে বলা আছে যে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থ আর প্যারা নির্দেশক। তো যারা অর্থ আর প্যারা নির্দেশক, এটাও একটা নোট
লিখে নিতে পারো, অর্থ ও প্যারা নির্দেশক হচ্ছে তারাই যারা সিঙ্গেল বন্ড। অর্থ ও প্যারা নির্দেশক তারাই যাদের সিঙ্গেল বন্ড আছে। অর্থ আর প্যারা নির্দেশক তারাই যাদের সিঙ্গেল বন্ড আছে। আর মেটা নির্দেশকে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে। মেটা নির্দেশকে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। মেটা নির্দেশকে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকে। তো এখন আমরা দেখি যে নিচের কোনটি বেঞ্জিন বলয়ে অর্থ প্যারা নির্দেশক। তো প্রথমে আছে সিএইচও। আমরা যদি সিএইচওটাকে লেখার চেষ্টা করি, যে এই জায়গায় দেওয়া আছে সিএইচও। সিএইচওটাকে আমরা এইভাবে লিখতে পারি। সিএইচওটাকে আমরা এইভাবে লিখতে পারি। সিএইচও মানে এই জায়গায় একটা দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে মেটা নির্দেশক, তার মানে এটা বাদ। তারপর আছে সিএন। সিএনটাকে এইভাবে লিখতে পারি যে একটা এন, এটা হচ্ছে সিএন। এখানে ত্রিবন্ধন আছে, মানে দ্বিবন্ধনের বেশি আছে, ত্রিবন্ধন আছে, তার মানে এটাও অর্থ প্যারা নির্দেশক না, এটা হচ্ছে মেটা নির্দেশক। তারপরে আছে ব্রোমিন। ব্রোমিনে একমাত্র দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড আছে। তারপর আছে নাইট্রোমূলক। আমরা একটু নাইট্রোমূলকটাও দেখে নিই। NO2 নাইট্রোমূলক। তো নাইট্রোমূলকটা এইভাবে লেখা হয়, এখানে একটা সন্নিবেশ বন্ধন থাকে। তো এটাকে আবার তোমরা 4 হাত মনে করো না, এটা হচ্ছে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে একটা অক্সিজেন যুক্ত হয়। তো এখানে একটা দ্বিবন্ধন আছে, তার মানে এটা হচ্ছে মেটা নির্দেশক। একমাত্র ব্রোমিনটাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তারপর আছে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলয়ে মেটা নির্দেশক। তো আমরা প্রথমে বলেছিলাম যাদের মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে তারা হচ্ছে মেটা নির্দেশক। তো আমরা যদি প্রথম যৌগটা চেক করি, প্রথম মৌলটা চেক করি, যে NH CH3। প্রথম মৌলটা হচ্ছে NH CH3। NH CH3 হচ্ছে প্রথম মৌলটা। এটাকে এইভাবে লেখা যায়, এই যে একটা H, এই যে একটা CH3, এটাও সিঙ্গেল বন্ড। তারপরেরটা হচ্ছে SO3H। SO3H, এই যে SO3H, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা S, একটা দ্বিবন্ধন, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, একটা H, এই যে একটা হাত থাকলো, মানে এখানে একটা দ্বিবন্ধন আছে, অর্থাৎ এটা হচ্ছে মেটা নির্দেশক। তার মানে এখানে উত্তর হবে খ নাম্বারটা। আর এটা হচ্ছে সিঙ্গেল বন্ড মানে অর্থপ্যারা নির্দেশক, সিঙ্গেল বন্ড মানে অর্থপ্যারা নির্দেশক। নিচের কোনটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তো যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই বেঞ্জিন বলয় সক্রিয় করে। যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই বেঞ্জিন বলয় সক্রিয় করে। যারা অর্থপ্যারা নির্দেশক তারাই বেঞ্জিন বলয় সক্রিয় করে। তো আমরা প্রথমেই দেখছিলাম যে অর্থপ্যারা নির্দেশক তারাই যাদের সিঙ্গেল বন্ড আছে, আর যাদের সিঙ্গেল বন্ড আছে তারাই বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, অর্থাৎ যারা অর্থপ্যারা নির্দেশক তারাই বেঞ্জিন বলয় সক্রিয় করে। তো এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তো এখানে যেটি সিঙ্গেল বন্ড থাকবে সেটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। আমরা CN এর মধ্যে দেখেছিলাম ট্রিপল বন্ড আছে, তার মানে এটা মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক বেঞ্জিন বলয় সক্রিয় করে না, কারণ বেঞ্জিন বলয় সক্রিয় করে তারাই যারা অর্থপ্যারা নির্দেশক। তো এখানে COOH, এটাতেও দ্বিবন্ধন আছে, এই যে COOH, এটাতেও দ্বিবন্ধন আছে, অর্থাৎ এটাও মেটা নির্দেশক। এখানে শুধু OCH3, এটাতেই সিঙ্গেল বন্ড আছে, এবং CHOটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে ডাবল বন্ড আছে। তো একমাত্র সক্রিয়কারী মূলক হচ্ছে, অর্থাৎ অর্থ আর প্যারা নির্দেশক হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তারপর আছে নিচের কোনটি বেঞ্জিন বলয় অর্থ প্যারা নির্দেশক। যারা সিঙ্গেল বন্ড তারাই অর্থ প্যারা নির্দেশক। এখানে CHOটা, এই যে CHO, এটার মধ্যে ডাবল বন্ড আছে। তারপর হচ্ছে COOH, এটার মধ্যেও ডাবল বন্ড আছে। এটা হচ্ছে COOH, এটা হচ্ছে COOH, এটার মধ্যে ডাবল বন্ড আছে। তারপর হচ্ছে CHO, এই যে এটা হচ্ছে CHO, এটাও হচ্ছে ডাবল বন্ড, তার মানে এটা মেটা নির্দেশক। নাইট্রোমূলকের মধ্যেও দ্বিবন্ধন আছে, এই যে আমরা এই জায়গাতে দেখেছিলাম নাইট্রোমূলকের মধ্যে যে দ্বিবন্ধন আছে।
এই যে নাইট্রোমূলক, এই যে দ্বিবন্ধন, এই যে একটা সন্নিবেশ, সমযোজী বন্ধন, একটা অক্সিজেন। আর এই জায়গায় যদি আমরা এটা দেখি, তোমরা এই এই মৌলটা দেখে মনে করবে যে এটা অনেক বড়। তো এটার মধ্যে দ্বিবন্ধন কেন নেই, কেন সিঙ্গেল বন্ড আছে? এই যে তোমরা দেখো এই জায়গায় NH লেখা আছে। আমি যদি এনটা যদি এইভাবে লিখে এই জায়গায় যদি H লিখি, আর এই জায়গায় লিখে দিলাম COCH3, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার মানে সিঙ্গেল বন্ড আছে। যার মধ্যে সিঙ্গেল বন্ড আছে তারাই অর্থপ্যারা নির্দেশক, আর যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই বেনজিন বলয় সক্রিয় করে। এই জিনিসটা মনে রাখবে, এটা থেকে তোমরা 1 নাম্বার কমন পাবেই। এটা এটা বিভিন্ন পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তারপর আছে বেনজিন বলয়ে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে? তো এটা খুবই সোজা। প্রথমে তোমাদেরকে কল্পনা করতে হবে একটি বেনজিন। আমি আগের পেজে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি একটা বেনজিন। তো বেনজিনের এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন। তো আমাদেরকে বলছে যে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি। আমাদেরকে তো অর্থ প্যারামিটার বলে নাই, আমাদেরকে বলেছে যে তুলনামূলক বেশি। কিন্তু এই প্রশ্নের জন্য অর্থ প্যারামিটার লাগবে, কারণ আমরা যদি নাইট্রোমূলকটা যদি খেয়াল করি, যে এই নাইট্রোমূলকটা এখানে একটা দ্বিবন্ধন আছে, যার আমরা আগেই পড়ে আসছি, যার দ্বিবন্ধন আছে সে হচ্ছে মেটা নির্দেশক। তো আমরা যদি বেনজিনের এইখান থেকে গণনা শুরু করি, এখানে 1 2 3 4 5 6টা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা এই 3 আর এই 5 পজিশনেই কিন্তু মেটা নির্দেশক আছে। আর আমরা জানি এই নাইট্রোমূলকটা হচ্ছে মেটা নির্দেশক। তো যেহেতু প্রশ্নে বলছে বেনজিন বলয়ে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকবে, যেহেতু বেনজিন বলয় হচ্ছে মেটা নির্দেশক, তার মানে বেনজিন বলয়টা 3 আর 5 নাম্বার কার্বনে বসবে। তো এই জায়গায় অপশনে দেখো দেওয়া আছে 3 নং। যদি অপশন দেওয়া থাকতো 5 নং তাহলে 5 নং হতো, যেহেতু 3 নং আছে তাই এটার উত্তর হবে 3, কারণ 3 আর 5এই হচ্ছে মেটা নির্দেশক। আর নাইট্রোমূলক যেহেতু মেটা নির্দেশক, তাই এটার উত্তর হবে 3। তারপর হচ্ছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি, বা এটা এভাবেও দেখতে পারে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি। তো যাদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে তারাই বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তো এই জায়গায় নাইট্রোমূলকের মধ্যে ডাবল বন্ড COOHও ডাবল বন্ড, এটা বাদ, এটা হচ্ছে মেটা নির্দেশক। এই NH2COOH এটাও মেটা নির্দেশক। এই ক্লোরিন, তোমরা এই ক্লোরিন দেখে মনে করছো সিঙ্গেল বন্ড, মানে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এই জায়গায় CHO আছে। এই CHO কিন্তু আবার এই যে মেটা নির্দেশক, কারণ ডাবল বন্ড আছে। একমাত্র এই OH এর মধ্যেই একটা সিঙ্গেল বন্ড দেওয়া আছে, একটা সিঙ্গেল বন্ড আর CH3। অর্থাৎ সিঙ্গেল বন্ড যারাই তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তারপরের প্রশ্নগুলো হচ্ছে একটু বিক্রিয়া রিলেটেড, আমরা সেগুলোতে যাচ্ছি। হ্যালোজেনো অ্যালকেন RX এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি? হ্যালোজেনো অ্যালকেনের মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেনো অ্যালকেনের নামই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইডকে লেখা হয়, অ্যালকাইল মূলক হচ্ছে আর দিয়ে CH3 এই সব আর কি। আর অ্যালকাইল হ্যালাইড হচ্ছে মানে হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইড। তো এটা আমরা যদি অ্যালকাইল যদি লিখি, ধরি CH3, আর হ্যালাইড যদি ধরি X, তো আমরা জানি হ্যালোজেন সাধারণত নেগেটিভ থাকে, মানে নেগেটিভ থাকতে পছন্দ করে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা হবে সিগমা মাইনাস, এটা হবে না, এটা হবে আংশিক ঋণাত্মক, এটা হবে আংশিক ধনাত্মক। তো আমরা যদি এখানে যদি আগমনকারী যদি আরেকটা মূলক বসাই, এখানে যদি আগমনকারী আরেকটা মূলক বসাই, এই মূলকটা এসে এখানের ধনাত্মক অংশটার সাথে যুক্ত হবে। আর এই আগমনকারী মূলকের মধ্যে যদি একটা OH থাকে, আমরা জানি OH হচ্ছে মাইনাস, তো এই মাইনাসটাই মূলত এসে এই জায়গায় যুক্ত হবে। তাহলে এই জায়গায় যে যুক্ত হলো এটা হচ্ছে কেন্দ্রকে আকর্ষণ করলো। যেহেতু কেন্দ্রকে আকর্ষণ করলো, তার মানে এটা হচ্ছে এই কেন্দ্রে একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। যেহেতু নিউক্লিয়াসের সৃষ্টি হয় সেহেতুই এটা কেন্দ্রকে আকর্ষণ করে। তাই এই বিক্রিয়াটার নাম হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাসেন বিক্রিয়া। তোমরা মেইন বইয়ের প্রথম দিকের কয়েকটা পেজ পরে এই অ্যাসেন বিক্রিয়াটা পেয়ে যাবে।
তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো হ্যালোজেন হচ্ছে আংশিক মাইনাস, অ্যালকাইল হচ্ছে আংশিক প্লাস। আগমনকারী মূলকটা এসে এইখানে একটা নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেই নিউক্লিয়াসে আক্রমণ করে। তো যেহেতু এটা নিউক্লিয়াসে আক্রমণ করে তাই এটার নাম হয়েছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর হচ্ছে জৈব অ্যাসিডের ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? ডি কার্বো অক্সিলেশন মানে হচ্ছে কার্বন বাদ দিতে হবে, ডি মানে হচ্ছে বাদ দেওয়া। জৈব অ্যাসিডের ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। তো আমরা যদি জৈব অ্যাসিডের ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া যদি দেখি, যে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিডের ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। আমরা এখানে নিলাম সোডা লাইম। সোডা লাইম নিয়ে যদি তাপ দেই তাহলে কি তৈরি হবে? সোডা লাইম নিয়ে যদি আমরা তাপ দেই তাহলে এই জায়গায় তৈরি হবে এই যে আর, এই যে আরটা এখানে, আর এখান থেকে চলে আসবে একটা এইচ, আর এই জায়গায় এই সবটা মিলে আলাদা একটা হয়ে যাবে, যেমন Na2CO3 হয়ে যাবে। Na2CO3, আর এই জায়গায় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেল। তো এই জায়গায় কি তৈরি হলো? এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা কিভাবে একটা অ্যালকেন? আমরা যদি এখানে এই আর এর পরিবর্তে, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আমরা এখানে একটা অ্যালকাইল গ্রুপ নিলাম CH3CH2, তারপরে COO Na প্লাস হচ্ছে NaOH, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড। এই জায়গায় তাপ দিলাম। আমরা বলেছি এটা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। তো ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়ায় এই অংশটুকু বাদ, আর এই জায়গার এইচটা এসে যুক্ত হবে এইখানে। তো এই জায়গার এইচ যদি এখানে যুক্ত হয় তাহলে এখানে হবে CH3, আর এখানে হবে CH3, মানে এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত, মানে এটা হচ্ছে অ্যালকেন, আর অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আর এই জায়গায় হবে আগের মতো Na2CO3। তো এটা তোমার দরকার নাই, তোমার মূল উৎপাদ হচ্ছে এখানে অ্যালকেন তৈরি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে জৈব অ্যাসিডের ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ হচ্ছে অ্যালকেন। তারপরের বিক্রিয়াটা CH3, এখানে একটা সি হবে, CH2, এখানে একটা সি হবে, CH3CH2 CONA, মানে এটা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় উৎপাদ কোনটি? তো এই বিক্রিয়ায় উৎপাদ হবে ইথেন। কিভাবে ইথেন হবে? এখানে CH3CH2COONA, এই যে CH3CH2COONA, এইটা আর এই যে এই প্রশ্নটা একই। তো এখানে 3 কার্বন ছিল, তো ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়াতে একটা কার্বন বাদ হয়ে গেছে, মানে ডি কার্বো অক্সিলেশন একটা কার্বন বাদ যাবে। তো এখানে এই যে একটা কার্বন, 2টা কার্বন, এটা হচ্ছে ইথেন। যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার মানে এটার নাম হচ্ছে ইথেন। তারপরের প্রশ্নটা হচ্ছে এই যে আবার সেম প্রশ্ন, যে এটা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়ায়, মানে তাপ দিলাম এখানে Na2CO3, এক্ষেত্রে এই যৌগটি কি? একদম সেম বিক্রিয়াটা, একদম সেম বিক্রিয়াটা। এখানে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে, অ্যালকেন। তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তারপরে এখানে আছে অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম ইথোক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড এর বিক্রিয়ায় ইথার তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার নাম কি? তোমরা সবসময় মনে রাখবে, ইথার তৈরি হয় যে বিক্রিয়ার মাধ্যমে তার নাম হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া। তো এখানে উত্তর হবে উইলিয়ামসন বিক্রিয়া। তারপরে আছে ইথাইন প্লাস H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে এখানে কি তৈরি হবে? এটা খুবই সোজা, ইথাইন। ইথাইন মানে কি? অ্যালকাইন। আমরা জানি ইথাইনকে এইভাবে লেখা হয়, ইথাইনের সাথে এই জায়গায় H2 যুক্ত হচ্ছে। তো তোমরা অত কিছু দেখার দরকার নেই, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এগুলো লেখার দরকার নেই। তোমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে 2টা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে, আমি 2টা কার্বন লিখলাম, এই জায়গাতে 2টা হাইড্রোজেন, এই জায়গাতে 2টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। তার মানে হবে এই যে CH2 কি তৈরি হলো? অ্যালকিন তৈরি হলো। যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে অ্যালকিন তৈরি হয়েছে। এই জায়গাতে দেখতে হবে অ্যালকিন কোথায় আছে, এই যে CH2 মানে ইথাইনের সাথে H2 যোগ করলে তোমরা দেখবে এই হাইড্রোজেনের সংখ্যা গণনা করলে বেরিয়ে যাবে উত্তরটা। তার মানে এটা হবে ইথিন। তারপর হচ্ছে RCH2Br NaOH উৎপাদ হবে। বিক্রিয়াটির কৌশল কি? তো এই বিক্রিয়াটি হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আগমনকারী একটা বিক্রিয়া। আমরা 69 নম্বর প্রশ্নটাতেও সেম ভাবে দেখেছিলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আগমনকারী বিক্রিয়া যুক্ত হলে সেইখানে
কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হয়, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কিভাবে হয়। এখানে দেওয়া আছে RCH2Br, RCH2Br, প্রশ্নে দেওয়া ছিল RCH2Br, এই যে প্রশ্নে এখানে দেওয়া ছিল RCH2Br প্লাস NaOH, প্লাস ছিল NaOH। তো আমরা জানি যে হ্যালোজেন হচ্ছে আংশিক ঋণাত্মক আচরণ করে, আর এই জায়গায় আর এর পরিবর্তে আমরা যদি একটা CH3 নেই, তো এটা সবটা মিলে হয়ে যাবে পজিটিভ, এই সবটা মিলে হয়ে যাবে পজিটিভ, আংশিক পজিটিভ, এটা হবে আংশিক নেগেটিভ। তো এখান থেকে ওএইচটা হচ্ছে মাইনাস, এই ওএইচটা এসে যুক্ত হবে এইখানে, তাহলে এই জায়গায় হবে CH3CH2OH। আর এই জায়গায় সোডিয়াম হচ্ছে আংশিক প্লাস, এই আংশিক প্লাস আংশিক মাইনাস মিলে হবে সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। তার মানে এটা কেন্দ্রের নিউক্লিয়াসকে আক্রমণ করছে, তো নিউক্লিয়াসকে যেহেতু আক্রমণ করছে, তার মানে এটার নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে দেখতে পাচ্ছ তো দেওয়া আছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তো এটা উত্তর হবে এটা। এরপর আছে অ্যাস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়। অ্যাস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে জৈব অ্যাসিড তৈরি হয়। তো অ্যাস্টারকে এভাবে লেখা হয় RC00R। তো অ্যাস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ মানে এই জায়গায় পানি যুক্ত হলে এই জায়গায় জৈব অ্যাসিড তৈরি হবে, RCOOH তৈরি হবে। এটাই হচ্ছে অ্যাস্টার, মানে জৈব অ্যাসিড তৈরি হবে। এই যে COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিড। অ্যাস্টারের আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হয়। অ্যাস্টারের আর্দ্র বিশ্লেষণে তাহলে জৈব অ্যাসিড তৈরি হয়। তারপর হচ্ছে CH2 ডাবল বন্ড CHBr প্লাস HBr, এ যৌগ, এখানে এ যৌগ কোনটি। তো এই জায়গায় দেওয়া আছে CH2, তো আমরা লিখলাম CH2 CHBr প্লাস HBr। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধন আছে আর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড আছে, তার মানে এটা হচ্ছে মার্কোনিকভ নীতি। আর মার্কোনিকভ নীতিটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া, অর্থাৎ এই দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে গিয়ে আরেকটি হাইড্রোজেন যুক্ত হবে। তো এটা মেইন বইয়ে আছে যে তেলের মাথায় তেল দেওয়া নীতিটাই হচ্ছে মার্কোনিকভ নীতি। তো এটা কিভাবে, এই যে দ্বিবন্ধনের সাথে এই যে কার্বনটা আছে, দ্বিবন্ধনের সাথে যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, এই কার্বনে হাইড্রোজেন বেশি, এই যে আমরা CH2 লিখলাম, সেই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই যে একটা হাইড্রোজেন যুক্ত হবে, মানে এখানে হয়ে গেল CH3। যেহেতু কার্বনের 3টা হাত পূরণ হয়েছে, এখানে একটা হাত, 4টা হাত, এখানে হবে C, এখানে H, এখানে আগে থেকে একটা ছিল Br, আর এই জায়গায় নতুন একটা Br এসে যুক্ত হবে, তো তৈরি হবে মূলত এইটা। তো আমরা দেখি যে আমাদের উত্তরে এটা আছে কিনা। তো আমাদের এখানে হয়েছে CH3, যে এই জায়গায় অপশনে দেওয়া আছে CH3 CHBr2, এটাকে এভাবে লেখা যায় CH3, এই যে এটাকেই এভাবে লেখা যায় CH3 CHBr2, দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে, তার মানে এটা উত্তর হবে ক নাম্বার, মার্কোনিকভ নীতি। তারপর 78 নম্বরে আছে গ্রিগনার বিকারক প্লাস ফর্মালডিহাইড বা ফর্মালডিহাইডের থেকে একটু উচ্চতর অ্যালডিহাইড, উচ্চতর অ্যালডিহাইডও থাকতে পারে, এটা ফর্মালডিহাইড না, উচ্চতর অ্যালডিহাইড। গ্রিগনার বিকারকের সাথে এটার বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে। তো গ্রিগনার বিকারক হচ্ছে RMgX, মানে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে গ্রিগনার বিকারক, এটা হচ্ছে 78 নম্বর। তো তোমরা এই জিনিসটা নোট করে রাখতে পারো, গ্রিগনার বিকারকের সাথে যদি আমি ফর্মালডিহাইডের বিক্রিয়া দিই HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের বিক্রিয়া দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আবার যদি আমি গ্রিগনার বিকারকের সাথে একটু ভারী অ্যালডিহাইড যদি যুক্ত করে বিক্রিয়া করাই, মানে হচ্ছে CH3 CHO যুক্ত করে যদি বিক্রিয়া করাই, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। আর যদি এই গ্রিগনার বিকারকের সাথে আরো ভারী অ্যালডিহাইডের বিক্রিয়া করাই, সেই ক্ষেত্রে উৎপন্ন হয় 3 ডিগ্রি অ্যালকোহল।
তো আমার এই নোটের সাথে তোমরা প্রশ্নটা একটু মিলাও, যে এখানে দেওয়া আছে গ্রিগনাট বিকারক RCHO, এখানে দেওয়া আছে গ্রিগনাট বিকারক এ যৌগ, এক্ষেত্রে X যৌগটি কোনটি? এই জায়গায় কিন্তু HCHO দেওয়া নেই, এই জায়গায় কিন্তু HCHO দেওয়া নেই, মানে ফর্মালডিহাইড দেওয়া নাই। ফর্মালডিহাইডের থেকে একটু উচ্চতর অ্যালডিহাইড দেওয়া আছে, মানে CH3CHO দেওয়া আছে। তার মানে এই জায়গায় উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এই জায়গায় উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর আছে অ্যাসেন বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? অ্যাসেন বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। তারপর 80 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটা একটা যৌগ ওজোনোলাইসিস, মানে ওজোনালাইসিস করা হচ্ছে। ওজোনোলাইসিস করলে মিথানেল প্লাস প্রোপানেল উৎপন্ন হচ্ছে। এই জায়গায় X যৌগটা কি? এটাতে আমাদেরকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এখানে দেওয়া আছে মিথানেল আর প্রোপানেল। তার আগে আমাদেরকে জানতে হবে মিথানেল কি, মিথানেলের সংকেতটা কি? মিথানেল হচ্ছে HCHO। আর প্রশ্নে দেওয়া ছিল প্রোপানেল, এই যে প্রোপানেল, প্রোপানেলকে লেখা হয় এইভাবে CH3CH2CHO। এই মিথানেলেরই আর একটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। তো এই মিথানেলকে যদি আমরা এইভাবে লিখি, এই যে একটা হাইড্রোজেন, আর এই জায়গায় অক্সিজেনটাকে আমরা এই ডান পাশে রাখলাম, আর এই জায়গায় প্রোপানেলের মধ্যে যদি আমরা এই কার্বন আর এই যে অক্সিজেনটাকে এইদিকে নিয়ে আসলাম, আর এদিকে থাকে CH2CH3। তো এই জায়গাতে এই দুটো অক্সিজেন বাদ যাবে, এই দুটো অক্সিজেন বাদ গেলে এখানে হয় CH, আর এই জায়গায় ডাবল বন্ড আছে, ডাবল বন্ড, এই কার্বন যুক্ত হবে, এখানে যুক্ত হবে একটা EH, এখানে যুক্ত হবে CH2CH3। তো এটার নাম কি? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। এটা হচ্ছে 4 কার্বন। তো এখানে 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, যেহেতু এটা 4 কার্বন তার মানে এটা হবে বিউট। আর 1 নাম্বার কার্বনে যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে এটার নাম হচ্ছে বিউটিন 1, এটার নাম হচ্ছে বিউটিন 1। তাহলে উত্তর হবে বিউটিন 1। X যৌগ O3 ওজোনোলাইসিস করলে OHCCHO, এক্ষেত্রে X যৌগটি কি? এখানে CHO, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তো গ্লাইঅক্সাল কোথা থেকে প্রস্তুত হয়? তো সবসময় মনে রাখবে গ্লাইঅক্সাল প্রস্তুত হয় হচ্ছে ইথাইন থেকে। আর অ্যালকাইনের ওজোনোলাইসিসেই গ্লাইঅক্সাল তৈরি হয়। অ্যালকাইনের ওজোনোলাইসিসেই, এই যে অ্যালকাইনের ওজোনোলাইসিস করলে গ্লাইঅক্সাল তৈরি হয়। অ্যালকাইনের ওজোনোলাইসিসে গ্লাইঅক্সাল তৈরি হয়, গ্লাইঅক্সাল তৈরি হয়। যেমন আমরা একটা অ্যালকাইন নিলাম ইথাইন, এই যে ইথাইন। তো প্রশ্নে দেওয়া আছে X যৌগ ওজোনোলাইসিস করব, আমরা এটাকে ওজোনোলাইসিস করব, এই যে O3 ওজোনোলাইসিস করলে এখানে গ্লাইঅক্সাল তৈরি হবে, মানে CHO। এটাই এখানে লেখা আছে যে OHCCHO, একই জিনিস, যদি একটু ঘুরিয়ে লেখা আর কি। CHO, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তার মানে এটা উত্তর হবে ইথাইন। তারপর আছে 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রোসো অ্যাসিডের বিক্রিয়া ঘটালে, 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রোসো অ্যাসিডের বিক্রিয়া ঘটালে এই জায়গায় X যৌগ এবং প্লাস পানি তৈরি হয়। তো এই জায়গায় X যৌগটা যে তৈরি হয় এটা হচ্ছে নাইট্রাসো অ্যামিন তৈরি হয়। এই 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাসো অ্যাসিডের বিক্রিয়া ঘটালে নাইট্রোসো অ্যামিন তৈরি হয়। আর এই নাইট্রোসো অ্যামিনের যে বর্ণটা হয় সেটা হচ্ছে হলুদ তৈলাক্ত যৌগ, এটাও তোমাদের বইয়ে আছে। তো এটা তোমরা সবসময় মনে রাখবে, হলুদ তৈলাক্ত যৌগ। তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? তো স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে তৈরি করা হয় কোভ স্মিথ বিক্রিয়ার মাধ্যমে। কোভ স্মিথ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে তৈরি করা হয়। তো এখানে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো আমরা যদি একটা বেনজিন আঁকি, তো এখানে একটা OH, এখানে একটা হবে COOH। এই যে এখানে বেনজিনের 4টা কার্বন আছে, এখানে 4টা কার্বনের মধ্যে 4টা হাইড্রোজেন আছে,
এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ C6 মানে 6টা হাইড্রোজেন, 6টা কার্বন, 4টা হাইড্রোজেন, OH COOH, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে প্রস্তুত করা হয় হচ্ছে গিয়ে কো-বিসমিথ বিক্রিয়ার মাধ্যমে। কো-বিসমিথ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা হয়। আর এটা হচ্ছে, এখানে যদি থাকে OH আর এখানে যদি থাকে CHO, এটার নাম হচ্ছে সেলিস্যালডিহাইড, এটার নাম হচ্ছে সেলিস্যালডিহাইড। এখানে একটা অ্যালডিহাইড যুক্ত থাকার কারণে এটার নাম হচ্ছে সেলিস্যালডিহাইড। তারপরের প্রশ্নটা হচ্ছে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে এই জায়গায় তৈরি হয় নাইট্রোবেনজিন। তার মানে এই জায়গাতে 84তে এক্স যৌগটা হচ্ছে, এই জায়গায় তৈরি হবে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে এক্স যৌগ। তারপরে এই এক্স যৌগের সাথে যদি আবার টিন মানে এসএন আর HCl এর বিক্রিয়া ঘটাই, তাহলে এই জায়গা থেকে তৈরি হবে, এই জায়গা থেকে তৈরি হবে এনিলিন মানে হচ্ছে NH2। এই জায়গা থেকে তৈরি হবে এনিলিন মানে হচ্ছে NH2। তো এটা হচ্ছে ওয়াই যৌগ, এটা হচ্ছে ওয়াই যৌগ। তো আমরা আগেই পড়েছিলাম যারা অর্থপ্যারা নির্দেশক তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয় করে। তো এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কারণ NH2 কে আমরা এইভাবে লিখতে পারি, মানে সিঙ্গেল বন্ড আছে, যাদের সিঙ্গেল বন্ড আছে তারাই অর্থপ্যারা নির্দেশক, যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই সক্রিয়। তো এই জায়গায় লিখছে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোন ক্রমটি সঠিক, তার মানে যার শক্তি বেশি সে হবে প্রথমে। তো এখানে শক্তি বেশি হচ্ছে YN, আর এটা NO2 যেহেতু মেটা নির্দেশক, মেটা হচ্ছে সবচেয়ে দুর্বল, তার মানে এই Y এর পরে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বেনজিন, আর এই বেনজিনকে তো C6H6 আকারে লেখা যায়। তারপরে শক্তিশালী হচ্ছে এক্স, এই জায়গায় এক্স হচ্ছে নাইট্রোমূলক মানে হচ্ছে মেটা নির্দেশক। তো এই জায়গায় আমরা দেখতে হবে ওয়াই কোথায় আছে। তো এই জায়গায় ওয়াই এখানেও আছে, এখানেও আছে, তারপরে আছে বেনজিন, 2 নম্বরে হবে বেনজিন। তো এখানে বেনজিন আছে, এই যে এখানে আমি বেনজিন লিখছি, ওয়াই বেনজিন, আর তারপরে হবে এক্স মানে হচ্ছে নাইট্রোমূলকটা কম সক্রিয়। তারপর আছে নিচের কোন ক্রমটি ক্ষারধর্মিতার জন্য সঠিক। তো সবসময় মনে রাখবে এমিনের ক্ষারধর্মিতার ক্রমটা হচ্ছে প্রথমে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো এখানে দেখো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি কোথায় আছে, এখানে 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রি। এখানে 2 ডিগ্রি বোঝার মানে হচ্ছে এখানে 2টা আর আছে, 2টা আর থাকার কারণে এটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে একটা আর 1 ডিগ্রি, এখানে 3টা আর তো 3 ডিগ্রি। তাহলে এমিনের ক্ষারধর্মিতার জন্য ক্রমটি হচ্ছে 213 মনে রাখবে, মানে হচ্ছে 213 মানে হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। তো 2 ডিগ্রি 1 ডিগ্রি কেমনে বুঝবে, 2 ডিগ্রি হচ্ছে 2টা আর থাকবে, 1 ডিগ্রি হচ্ছে একটা আর, 3 ডিগ্রি হচ্ছে 3টা আর থাকবে। তারপরের প্রশ্ন হচ্ছে কোন অ্যালকোহলটি নির্দূরিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না। 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নির্দূরিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না, কারণ অ্যালকিন গঠন করতে হলে কমপক্ষে 2টা কার্বন প্রয়োজন। অ্যালকিন গঠন করতে হলে কমপক্ষে 2টা কার্বন প্রয়োজন, কারণ আমরা জানি মিথিন নাই, অ্যালকিনের নামটাই শুরু হয়েছে ইথিন থেকে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে CH3OH, তো এখানে যেহেতু একটা কার্বন আছে তার মানে এটা নির্দূরিত হয়ে অ্যালকোহল গঠন করতে পারবে না। তারপর আছে ফরমালিন কি, ফরমালিন হচ্ছে 60% পানি এবং 40% মিথানেলের মিশ্রণ। তো এটা হচ্ছে মুখস্থ করার জিনিস, তো এটা মুখস্থ করে নিবে যে ফরমালিন কি, ফরমালিন হচ্ছে 60% পানি এবং 40% মিথানেলের মিশ্রণ। তারপর আছে কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো এই জায়গায় আমি যদি এই প্রথম যৌগটা নেই সি, তো এই জায়গায় দেওয়া আছে Cl3 CCHO, Cl3 CCHO। তো আমি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো আগে বুঝতে হবে যে আলফা কার্বন কি,
যেই কার্বনের সাথে একটা কার্যকরী মূলক যুক্ত থাকে, এই যে এটা একটা কার্বনের সাথে একটা কার্যকরী মূলক কিন্তু যুক্ত আছে, অ্যালডিহাইড কিন্তু একটা কার্যকরী মূলক। যেই কার্বনের সাথে একটা কার্যকরী মূলক থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো এই প্রথম যৌগটার মধ্যে কোনো কিন্তু আলফা হাইড্রোজেন নাই। এই যে নিচের, এই যে কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, এখানে আমার শর্ত হচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই যৌগতে কোনো আলফা হাইড্রোজেন নাই। আর এই জায়গায় আছে মিথানল বা ফর্মালডিহাইড, তো এখানেও কিন্তু মানে কোনো কার্বনই নাই। একটা কার্যকরী মূলকে যে এটা দেওয়া, আর এখানে কোনো কার্বন নাই, তার মানে এটা অপশন থেকে বাদ। তারপর আছে CH3 CH2 CHO। তো আমরা যদি এটাকে লিখি, CH3টাকে যদি আমরা এইভাবে লিখি, CH3 তো আমরা এইভাবে লিখতে পারি CH3, তারপর আছে CH2, এই যে CH3 CH2, তারপর CHO। এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে একটা কি আছে, কার্বন আছে, তার মানে এটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাথে হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দিবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। আমরা যদি পরেরটা দেখি, যে বেনজালডিহাইড, এটা হচ্ছে বেনজালডিহাইড, একটা বেনজিন, তারপর হচ্ছে CHO। এখানে CHO হচ্ছে এখানে CHO হচ্ছে কার্যকরী মূলক, আর এটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের মধ্যে আমরা জানি বেনজিনের, যদি আমরা এভাবে দেখালে সুবিধা হবে, এখানে হচ্ছে CHO, এটা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনে দেখো এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, চারটা হাত পূরণ, কিন্তু কোনো হাইড্রোজেন নাই। যেহেতু হাইড্রোজেন নাই, তার মানে এটা অ্যালডোল বিক্রিয়া দিবে না। তার মানে এটা হবে, উত্তরটা হবে 3 নাম্বারটা, যে নিচের কোনটি অ্যালডোল বিক্রিয়া দেয়, যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে তারাই অ্যালডোল বিক্রিয়া দেয়। তারপরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে অ্যালডোল বিক্রিয়ার ঠিক উল্টা। আমরা অ্যালডোল বিক্রিয়াতে দেখলাম যে যাদের আলফা হাইড্রোজেন আছে বা থাকতে হবে তারাই অ্যালডোল বিক্রিয়া দেয়। আর ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন থাকবে না। ক্যানিজারোতে হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না, তারাই ক্যানিজারো দেয়। যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই তারাই ক্যানিজারো বিক্রিয়া দেয়। যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নাই তারাই ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো এখানে প্রশ্ন করছে, এখানে যদি প্রশ্ন করতো যে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, তাহলে এটা হতো যে আমরা দেখতে হতো যে কোন জায়গায় আলফা হাইড্রোজেন নাই। তো যেখানে আলফা হাইড্রোজেন নাই সেটাই হতো ক্যানিজারো বিক্রিয়া, কিন্তু এখানে বলছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না। তার মানে যারা ক্যানিজারো বিক্রিয়া দেয় না তারা অ্যালডোল বিক্রিয়া দেয়। ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে না, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তারা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। তো আমরা এখানে দেখছিলাম যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডোল বিক্রিয়া দেয়। তাইলে এই অপশনটা যদি তোমরা দেখো যে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, আমরা এই প্রথম অপশনটা দেখি CH3 CHO। প্রথম অপশনটাতে আছে CH3 CHO। এখানে একটা কার্যকরী মূলকের সাথে কার্বন আছে, এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দিবে। এটা হচ্ছে অ্যালডোল দেয়, এটা হচ্ছে অ্যালডোল দেয়। পরেরটা কি, বেনজালডিহাইড। বেনজালডিহাইডটা আমরা একটু আগে দেখলাম, এই যে এখানে এটা এটা অ্যালডোল দেয় না, এটা অ্যালডোল দেয় না। আচ্ছা, পরে কি আছে, CH3 CCl2 CHO। এখানে আছে এখানে আছে CH3 C, এই জায়গায় দুইটা ক্লোরিন, এই জায়গায় CHO, এই জায়গায় আলফা কার্বন আছে, এই জায়গায় আলফা কার্বন আছে, কিন্তু আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। যেহেতু হাইড্রোজেন নাই, তার মানে এটা ক্যানিজারো দেয়, তার মানে এটা হচ্ছে ক্যানিজারো দেয়। আর আমরা এই 2 নাম্বার অপশনটাতে যে দেখেছিলাম বেনজালডিহাইডটা, এটা হচ্ছে অ্যালডোল দেয় না, মানে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। তার মানে অপশনের
ক নাম্বারটা হচ্ছে অ্যালডোল দেয়, ক নাম্বারটা অ্যালডোল দেয়। খ নাম্বারটা হচ্ছে যে এটা, খ নাম্বারটাও অ্যালডোল দেয় না, খ নাম্বারটা অ্যালডোল দেয় না। আর গ নাম্বারটা হচ্ছে ক্যানিজারও দেয়, গ নাম্বারটা হচ্ছে ক্যানিজারও দেয়। আর গ নাম্বারে কি দেওয়া আছে, গ নাম্বারে দেওয়া আছে CH3CHO, এটা হচ্ছে ক্যানিজারও দেয়, এটা ক্যানিজারও দেয়, কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে কোনটা ক্যানিজারও বিক্রিয়া দেয় না। তো ক্যানিজারও বিক্রিয়া দেয় না হচ্ছে গিয়ে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, তারাই ক্যানিজারও দেয় না। তার মানে এখানে হবে CH3CHO। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে CH3CHO কেন হলো। এই দেখো CH3CHO, এই জায়গায় প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন এটা। এই যে H লিখলাম, এই জায়গায় হলো CHO। তো এই জায়গায় আলফা, তো এই জায়গায় কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকের সাথে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যাদের হাইড্রোজেন আছে তারা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দেয়। আর যারা অ্যালডোল বিক্রিয়া দেয় তারা ক্যানিজারও দেয় না। তো আমাদেরকে প্রশ্ন করছে যে নিচের কোনটি ক্যানিজারও বিক্রিয়া দেয় না। তো এটা যারা অ্যালডোল বিক্রিয়া দেয় তারাই তো ক্যানিজারও দেয় না, তার মানে উত্তর হবে প্রথমটা। তারপর হচ্ছে কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। তো 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ যে পরীক্ষাটা সেটাই হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। তো এটা তোমরা এই এক লাইনের একটি নোট দিয়ে মনে রাখবে যে 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়াই হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণে যে বিক্রিয়া ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে কোনটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। তো আমরা আগেই বলেছিলাম যার মধ্যে একটা আর আছে সেটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এটা হবে 1 ডিগ্রি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। আর এটা কিন্তু বেনজিন আছে, বেনজিনের সাথে এমিনের সম্পর্ক নাই। তার মানে যেহেতু আমাদের প্রশ্ন এমিন দিছে, এখানে তোমরা একটা আর দেখে বলতে পারো যে এটা তো 1 ডিগ্রি, কিন্তু এখানে বেনজিন আছে, যেহেতু বেনজিন আছে তার মানে এটা বাদ। তার মানে এখানে আমরা দেখতে হবে যে NH2 সাথে আর একটা আছে, কোনটার সাথে, আর একটা আছে এইটার সাথে। তাহলে কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়, এটা হবে এটা, গ নম্বরটা। তারপর হচ্ছে নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া দেয়। তো এখানে সোডিয়াম হচ্ছে এমন একটি জিনিস যেটা ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া দেয়। তারপর হচ্ছে নিচের কোন যৌগটি মৃদু অম্লধর্মী হয়। আমরা জানি অ্যালকাইন 1 মৃদু অম্লধর্মী হয়। তো এখানে অ্যালকাইন 1 হচ্ছে কোনটি, এটা কিন্তু অ্যালকাইন 1 না, এটা অ্যালকাইন 1 না, কারণ এই জায়গায় আছে দ্বিবন্ধন, এটা অ্যালকিন, এটাও অ্যালকিন, এখানে আর এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে অ্যালকেন, এটাই হচ্ছে একমাত্র অ্যালকাইন। এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তো এখানে প্রথম কার্বনে যেহেতু ত্রিবন্ধন আছে তার মানে এটার নাম হচ্ছে অ্যালকাইন 1। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন CH4। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়, এটা হচ্ছে বিউটেন ও প্রোপেন গ্যাস সিলিন্ডারে ভর্তি করা হয়। আমরা যেই সিলিন্ডারগুলো কিনি সেগুলো মূলত বিউটেন ও প্রোপেন গ্যাস দিয়ে ভর্তি থাকে বা ভরা থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা 94 পর্যন্ত MCQ গুলো সমাধান করলাম। তারপরেও তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা পরবর্তী পর্বে আর বাকি যে MCQ গুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব।